অবস্থানটা স্পষ্ট করছি, যদি যে কোনো প্রার্থীকে কিংবা তার নেতা কর্মীদেরকে অর্থ দিয়ে ভোট কেনার চেষ্টা করতে দেখা যায়, অর্থের লেনদেন হচ্ছে ভোটারদের সাথে, স্পষ্টভাবে এটা অপরাধ এবং এটার জন্য যে কোনো প্রার্থী এটা করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা যেন নির্বাচন কমিশনের নিয়োজিত যারা ম্যাজিস্ট্রেট আছেন মাঠ পর্যায়ে তারা যেন গ্রহণ করেন, সেটা আহ্বান আমাদের থাকবে। সেটা যে কোনো দলের প্রার্থী হোক, আমরা এক্ষেত্রে আমাদের অবস্থান খুবই স্পষ্ট। কিন্তু অর্থ পরিবহন, অর্থ সাথে রাখা, অর্থ বাসায় রাখা, এই ধরনের বিষয়গুলোতে যে ধরনের ছিনতাই কার্যক্রম একটি দলের নেতা কর্মীরা করছেন, কারণ পকেট থেকে 20,000 টাকা নিয়ে তারা ছিনতাই করে চলে যাচ্ছেন এবং সেটাকে মিডিয়ার মাধ্যমে ফ্রেমিং করার চেষ্টা করছেন যে এটা অবৈধ কিংবা অপরাধ, এই বিষয়গুলোতে প্রশাসনের আরো নিরপেক্ষ ভূমিকা রাখা প্রয়োজন। আমরা ইতিমধ্যে দেখেছি যে আমাদের যৌথ বাহিনী এবং সেনাবাহিনী তারা অত্যন্ত ভালো কিছু কাজ করেছেন। এর মধ্যে অন্যতম হচ্ছে তারা বিভিন্ন জায়গায় মজুত করা, আমরা এর আগেও সংবাদ সম্মেলনে এখানে বসে আপনাদেরকে জানিয়েছিলাম যে বিভিন্ন স্থানে নির্বাচনকে কেন্দ্র করে অস্ত্রের মজুত করা হচ্ছে এবং আমরা দেখেছি যে যৌথ বাহিনী সেনাবাহিনী তারা সফলভাবে অনেকগুলো জায়গায় অস্ত্রের মজুত উদ্ধার করেছেন এবং তারা এই অস্ত্র পুনরুদ্ধার এবং উদ্ধারের মাধ্যমে সেখানে ভোটারদেরকে ভোট দেওয়ার ক্ষেত্রে আরেকটু কনফিডেন্স গ্রো হয়েছে। আমরা আমাদের তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই এবং একই সাথে আহ্বান জানাতে চাই যে আরো যেখানে যেখানে অস্ত্রের মজুদ আছে বা করা হচ্ছে সেই জায়গাগুলোতে আজকে রাতের মধ্যে যাতে সেগুলো উদ্ধার করা সম্ভব হয়, যাতে করে আগামীকালকে এই অস্ত্রের মহড়ার মধ্য দিয়ে নির্বাচন বানচাল করা বা কোথাও প্রার্থীদেরকে ভয় ভোটারদেরকে ভোট দিতে যাওয়ার ক্ষেত্রে অনুৎসাহিত করা বা আতঙ্ক তৈরি করার মতো ঘটনা যেন না ঘটে, সেটা নিশ্চিত করার জন্য যৌথ বাহিনীকে আরো সক্রিয় ভূমিকা আমরা দেখতে চাই। আমরা বিভিন্ন জায়গা থেকে জানতে পেরেছি যে কালকে সকালে যেই স্থানগুলোতে বিএনপি এবং তাদের জোটের প্রার্থীরা দুর্বল অবস্থায় আছেন এবং তারা মনে করছেন যে তারা হেরে যাবে, সেখানে তারা নির্বাচন বানচাল করার এক ধরনের চেষ্টা চালাচ্ছেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন কুমিল্লা 4 আসনে যিনি বিএনপির যিনি প্রার্থী ছিলেন, ঋণ খেলাপির কারণে তিনি প্রার্থী নেই এখন, তিনি ইতিমধ্যেই ভোটারদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার মতো হুমকি দিয়েছেন এবং পাবলিকলি দিয়েছেন এবং তিনি বলেছেন যে 1 মিনিট এবং এটা প্রয়োজন আপনারা সোশ্যাল মিডিয়া প্রচার করে দেন। কিন্তু এখানে আমরা নির্বাচন কমিশনের অত্যন্ত কাপুরুষোচিত অবস্থান দেখেছি। তারা আজকে সেই প্রার্থীকে ডেকেছিলেন, ডেকে তাকে সতর্ক করে ছেড়েছেন, অথচ সেই বিএনপির নেতা তিনি বিএনপি থেকেও বহিষ্কৃত হয়েছেন এবং তিনি এইটা একটা বাংলাদেশের আইন অনুযায়ীও তিনি একটা ক্রিমিনাল অফেন্স করেছেন এবং তিনি তার ইন্টেনশন খুব ক্লিয়ারলি শো করেছেন নির্বাচন বানচাল করা এবং ভোটারদেরকে ভয়ভীতি প্রদর্শন, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার মতো হুমকি তিনি দিয়েছেন। তো এক্ষেত্রে আমরা মনে করি নির্বাচন কমিশনের আরো কঠোর হওয়া আইনগতভাবে উচিত ছিল, কিন্তু সেখানে নির্বাচন কমিশন একদম আচরণ করেছেন, তাকে শুধুমাত্র সতর্ক করে ছেড়ে দেওয়ার মধ্য দিয়ে। আমরা দেখছি যে নির্বাচন কমিশনের কিছু ক্ষেত্রে অবহেলা রয়েছে, যেমন নির্বাচনে যেই প্রায় 50,000-এর অধিক পর্যবেক্ষক মাঠ পর্যায়ে আছে তাদেরকে লজিস্টিক্স থেকে শুরু করে তাদের কার্য সম্পাদনে যে সহযোগিতাটা করা উচিত ছিল নির্বাচন কমিশন সেটা যথাযথভাবে করেনি। ফলে আমরা আশঙ্কা করছি যে এই পর্যবেক্ষকরা যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবেন না, তাদের যে নিরপেক্ষ রিপোর্ট দেওয়ার কথা কোন আসনে কিভাবে নির্বাচন হচ্ছে সেটা ব্যাহত হবে। তো নির্বাচন কমিশনকে আমাদের আহ্বান থাকবে যতটুকু সময় আছে আপনারা তাদের লজিস্টিক্স এবং সহযোগিতাটা নিশ্চিত করুন, স্থানীয় প্রশাসনের মাধ্যমে সেটা নিশ্চিত করুন। আর আমরা এছাড়াও দেখেছি যে যাদেরকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, আপনারা জানেন যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করেন। তারা মাঠ পর্যায়ে যে কোনো ধরনের অসঙ্গতি বা অনিয়ম হলে সাথে সাথে শাস্তি দেওয়ার মাধ্যমে তারা খুব দ্রুত সেখানে রিয়েক্ট করার মাধ্যমে আবার ভোটের পরিবেশটা ফিরিয়ে আনার জন্য কাজ করে থাকেন। কিন্তু আমরা দেখছি যে আমরা অনেক ম্যাজিস্ট্রেটদের কাছ থেকে শুনেছি যে তাদেরকে ন্যূনতম যেই সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে গাড়ি দেওয়ার কথা, স্থানীয় ডিসি অফিস থেকে গাড়ি দেওয়ার কথা, রিটার্নিং কর্মকর্তাদের তাদের যে দায়িত্ব নেওয়ার কথা, তাদেরকে আপনারা জানেন যে তারা বিভিন্ন হামলার স্থলে গিয়েও তাদেরকে কাজ করতে হয়, তাদেরকে সেখানেও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে হয়, সেখানেও দ্রুত শাস্তি দেওয়া কিংবা একটা আদেশ তাদেরকে দিতে হয়। সেক্ষেত্রে তাদেরকে যে নিরাপত্তা দেওয়ার কথা, তাদের সাথে পুলিশের কনস্টেবল বা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ফোর্স দেওয়ার কথা তাদের সাথে, সেটাও তাদেরকে কিন্তু দেওয়া হচ্ছে না। ফলে আমাদের শঙ্কা আছে যে বিভিন্ন জায়গায় কেন্দ্র দখল সহ বিভিন্ন অনিয়মের যেই
প্রিপারেশন গুলো বিএনপি এবং তাদের জোট সঙ্গীরা নিয়েছেন, প্রার্থীরা নিয়েছেন, সেক্ষেত্রে যেন পর্যবেক্ষক সংস্থা, ম্যাজিস্ট্রেটরা দ্রুত পদক্ষেপ নিতে না পারেন সেজন্য তাদেরকে অসহযোগিতা করা হচ্ছে। এবং এই অসহযোগিতাটা নির্বাচনের দিনে সুষ্ঠু ভোট, সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট নিশ্চিতের ক্ষেত্রে এবং সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিতের ক্ষেত্রে এক ধরনের প্রতিবন্ধকতা হিসেবে সামনের দিকে আসবে। তো আমরা আহ্বান জানাবো নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তাদের প্রতি যে আপনারা পর্যবেক্ষক সংস্থার সদস্যরা যারা আছেন তাদেরকে প্রয়োজনীয় লজিস্টিক দিন এবং ম্যাজিস্ট্রেটদেরকে তাদের প্রয়োজনীয় গাড়ি এবং নিরাপত্তা সহ সকল ধরনের লজিস্টিক্স আপনারা দিন। যদি আপনারা সেখানে আনেন তাহলে এটা স্পষ্ট হবে যে আপনারা এক ধরনের যোগ সাজসের মধ্য দিয়ে, নির্দিষ্ট একটা দলের প্রার্থীর সাথে যোগ সাজসের মধ্য দিয়ে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা আছেন, অ্যাফিলিয়েটেড যারা আছেন তাদেরকে আপনারা সহযোগিতা করছেন না, তাদেরকে আপনারা অসহযোগিতা করছেন এবং কাজ করতে বাধা সৃষ্টি করছেন। আমরা এই মাত্রই এখানে দেখছি যে বিএনপি নেতা লক্ষ্মীপুরের প্রার্থী এনি চৌধুরীর নির্বাচনী গাড়ি থেকে, আপনারা জানেন যে একজন প্রার্থীর দুইটা নির্বাচনী গাড়ি অ্যাসাইন থাকে, একটা হচ্ছে প্রার্থীর নিজের আর একটা হচ্ছে তার চিফ এজেন্টের। এবং আপনারা জানেন যে এখন সাধারণ গাড়ি চলাচল কিন্তু বন্ধ আছে, ফলে এই গাড়িগুলি চলতে পারে। তো এই গাড়ি থেকে ৮০ লাখ টাকা সহ দুইজন সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন। তো কেউ ব্যক্তিগত কারণে অর্থ বহন করাটা, আমরা একটু আগে বললাম যে এই ক্ষেত্রে কোন ধরনের বাধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করাটা নাগরিক অধিকার ক্ষুণ্ণ করা হয়। তবে কেউ যদি নির্বাচনী কাজে, নির্বাচনী গাড়িতে, নির্বাচনী এবং প্রার্থীর নিজের গাড়িতে অর্থ বহন করছে বা অর্থ লেনদেন করছে, এটা স্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘন। আমরা এখান থেকে দাবি করতে চাই যে প্রার্থীর গাড়ি থেকে এই অর্থ পাওয়া গেছে, দ্রুতই তার বিরুদ্ধে স্থানীয় যারা ম্যাজিস্ট্রেট আছেন, নির্বাচন কমিশন আছেন, তার বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি। এবং আমরা দেখছি যে বাংলাদেশের মিডিয়া আবারও ৫ আগস্ট পরবর্তী যেই তাদের বায়াসড অবস্থান সেদিকে তারা ফিরে যাচ্ছে। এবং আজকে সারাদিনের অ্যাক্টিভিটিতে আমরা দেখছি যে তারা তাদের পূর্ববর্তী যেভাবে তারা একটা নির্দিষ্ট দল বা গোষ্ঠীকে সহযোগিতা করতো সেই ধরনের কার্যক্রম চালাচ্ছে এবং তাদের বিভিন্ন মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনকে প্রোপাগেট করতে সহযোগিতা করছেন। আমরা ৫ আগস্টের আগে দেখেছি যে মিডিয়া হাউসগুলো এক ধরনের দখল এবং শেখ হাসিনার লেসপেন্সারি কার্যক্রমে তারা নিয়োজিত ছিল। এবং আমরা দেখেছি যে গোয়েন্দা সংস্থা যে হেডলাইন, যে শিরোনাম দিত সেটাই দেখানো হতো। কিন্তু ৫ আগস্টে আমরা দেখেছি যে এই মিডিয়ার উপর সম্পূর্ণ দখল দিয়েও কিন্তু বাঁচা যায়নি। মানুষের জনপ্রতিরোধের কাছে এই কোনো তাদের এই কোনো মেকানিজম কিন্তু কাজ করেনি এবং মানুষ সোশ্যাল মিডিয়া দিয়ে এবং অনেকটা মেইনস্ট্রিম মিডিয়াকে পাশ কাটিয়ে মানুষ রাজপথে নেমে এসেছে এবং তার মধ্য দিয়ে সত্য প্রচার করেছে। সুতরাং এখন মানুষের কাছে যে অ্যাক্সেস আছে সোশ্যাল মিডিয়া সহ আরো নিউ এজ মিডিয়া, তার মধ্য দিয়ে কিন্তু এই মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশনের জবাব দেওয়া হচ্ছে। তবে আমরা বাংলাদেশের মিডিয়া হাউসগুলোতে যারা দায়িত্বে আছেন, গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, তাদেরকে সতর্ক করে দিতে চাই যে আপনারা সঠিক তথ্য উপস্থাপন করুন, আপনারা এই বায়াসনেসটা দেখাবেন না। ৫ আগস্টের পরে আমরা যথেষ্ট ধৈর্য ধরেছি, আমরা যথেষ্ট ছাড় দিয়েছি ৫ আগস্ট পরবর্তী আপনাদের অবস্থানের কারণে, আপনাদের লেসপেন্সারের কারণে। কিন্তু এবারের নির্বাচনের পরে কিন্তু সেই ছাড় দেওয়া হবে না। এবারের নির্বাচনে যারা এই বায়াস অবস্থান গ্রহণ করছেন, যারা আমাদের সাংবাদিক ভাইদের মাঠ পর্যায়ে থেকে সংগৃহীত নিউজের ক্ষেত্রে বায়াসনেস দেখাচ্ছেন যে কোনটা প্রচার করা যাবে, কোনটা প্রচার করা যাবে না, এক পার্টি বা এক পক্ষের এক জোটের নিউজ ব্লক করে দিচ্ছেন, আরেক পার্টি বা আরেক জোটের নিউজটা ভিন্নভাবে উপস্থাপন করছেন বা ফ্রেমিং করছেন, প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, তাদের প্রতি আমাদের সতর্কতা আমরা জানাতে চাই যে এই নির্বাচনের পর আমরা কিন্তু আমরা এগুলো নোট রাখছি যে কারা এই ধরনের বায়াস কার্যক্রম করছেন। আমরা ৫ আগস্টের পরে যেভাবে আপনাদের প্রতি এক ধরনের ক্ষমা করে দেওয়া হয়েছে বা এক ধরনের আপনাদের পূর্ববর্তী কার্যক্রমের জন্য কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি, সেটা এবার হবে না। আমরা দেখেছি যে বিভিন্ন বড় বড় হাউসের সম্পাদকরা বলেছেন যে ডিজিএফ এর টোটকা দিয়ে তারা ৫ আগস্টের আগে নিউজ করেছে। তো এখন নির্বাচনের আগে যদি আপনারা একই জিনিস করেন